স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকার মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন ছিল আজ। বিভিন্ন পদে 650-রও বেশি ফর্ম নিয়েছেন প্রার্থীরা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণের সময় 2 দিন বাড়িয়ে 21 তারিখ করা হয়েছে। প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে বিএনপি ইতিবাচক, তবে এটি সংবিধানের উপর স্থান পেতে পারে না বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সনদের বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন কিছু ধারা ও প্রস্তাবে আপত্তি আছে বলেও জানান তিনি। এসব বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে মতামত জানাবে বলেছেন তিনি। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়েছেন আইন উপদেষ্টা। আজ সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নানা বক্তব্য দিচ্ছে, তবে ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার চিন্তা সরকারের নেই। এদিকে নির্বাচনে সহযোগিতার জন্য $4 মিলিয়ন দিতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিভিন্ন পদে 658 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া 18টি হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ফর্ম সংগ্রহ করেছেন 1226 জন শিক্ষার্থী। কোনো ছাত্র সংগঠনকে প্রশাসন সুবিধা দিচ্ছে এমন অভিযোগের জবাবে কর্তৃপক্ষ জানায়, সবাইকে সমান সুবিধা দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। একদিন সময় বাড়িয়ে আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে স্থাপিত প্রধান রিটার্নিং কর্মকর্তা রুমে সকাল থেকে বাড়তে থাকে মনোনয়নপত্র নেয়ার হিড়িক। স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরাও বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। জমা দেওয়া যাবে কাল বিকেল 5টা পর্যন্ত। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। দীর্ঘ 5 বছর পর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। সবখানেই আলোচনায় ডাকসু নির্বাচন, আবাসন সহ সব সমস্যা সমাধান ও সর্বোপরি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে নির্বাচিতরা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবে বলে আশা শিক্ষার্থীদের। ক্যাম্পাসের ভিতরে যে হলগুলো, সেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের থাকার অবস্থা, থাকার জায়গার সংকট আছে, খাবারের তো অনেক সংকট। তাদের মাধ্যমে যেন আমাদের দাবি দেওয়াগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো প্রশাসনের কাছে পৌঁছাতে পারি। আমরা চাই যে লেজুর ভিত্তি রাজনীতি যেন আর কখনো না হয় ডাকসুতে। একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই। এদিকে আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্র জোট। তাদের প্যানেলের নাম প্রতিরোধ পর্ষদ। প্যানেল ঘোষণা আসতে পারে ছাত্র দলেরও। আরও একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে নানা রকম বাধার সম্মুখীন করছেন। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ডাকসু নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড এখনো সেই বিষয় মেজর আপনারা কোনো কিছু দেখেন নাই, এখনো সবকিছু ঠিক আছে। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আমরা চাই সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে মোট ভোটার 39,775 জন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবার সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। জানান, শিক্ষার্থীদের আবেদনের পর জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে দ্বিতীয় দিন শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 328 জন প্রার্থী। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 জন ও হল সংসদের জন্য 155 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে 2 দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 87 জন ও হল সংসদের জন্য 241 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন আর জমা দিয়েছেন মোট 4 জন। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। প্রায় 33 বছর আগে 1992 সালে সর্বশেষ ডাকসুর ভোট হয়েছিল। জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেতে পারে না।
এটি করা খারাপ নজির তৈরি হবে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের ৮ দফা অঙ্গীকারনামা হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে দলগুলোর মধ্যে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে এমন ৮৪টি প্রস্তাব সন্নিবেশিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে তৈরি হওয়া খসড়া নিয়ে সকালে সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অঙ্গীকারের শুরুতেই কমিশন বলেছে ১৯৭১ সালে সংবিধান না থাকা সত্ত্বেও ওই সময়ের কার্যাবলী পরবর্তীতে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু এটি সঠিক নয়। পাশাপাশি পরের প্যারাতেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে করা মন্তব্য অসামঞ্জস্য। আমার প্রশ্ন এখানে, আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ সংবিধানের উপর প্রাধান্য পেলে এটি নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা না গেলে তা একটি খারাপ নজির স্থাপন করবে। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ খসড়ায় যেসব অসঙ্গতি আছে তা সংশোধন করতে সেসবের উপর বিএনপি মতামত দেবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, জুলাই ঘোষণাপত্রে যেভাবে জুলাই সনদের বাস্তবায়নের কথা বলা হয়েছে সেটি বিএনপি সমর্থন করেছে। এই নোটিফিকেশনগুলোর বাদে অন্যান্য বিষয়ে যেগুলো সবার মধ্যে ঐকমত্য হয়েছে সে বিষয়ে কোনো প্রশ্ন নাই বাস্তবায়ন করতে গেলে। তো সেটা যেভাবে যখন যে ফোরামে বাস্তবায়নের জন্য উপযুক্ত, সংবিধান হলে জাতীয় সংসদে, আর যদি সংবিধানের বাইরে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেটা ইচ্ছা করলে এখনই অর্ডিন্যান্স জারির মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায়। এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন বিএনপি কখনোই মেনে নেবে না। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে তিনি একথা জানান। পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। রাজনৈতিক দলগুলো যাই বলুক, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বেরিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো চিন্তাও সরকারের নেই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো যে নানান বক্তব্য দিচ্ছে তা নিয়ে সরকার চিন্তিত নয়। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।
এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে 6 সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন আয়োজনে সহায়তা করতে ইসিকে 40 লাখ ইউরো সহায়তা দেবে EU. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. মিলার আরও জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন অগ্রাধিকার দিচ্ছে। তবে সেজন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে আগামী মাসে বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। Next month we have a team of technical experts who will come. It's not the observation mission, but the role of the technical experts is to consider whether the context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে অংশীদার হিসেবে কাজ করছে EU। এ ব্যাপারে ইসির সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহায়তা করবে তারা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন তা নিয়ে আইন উপদেষ্টাকে রোববারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। দুপুরে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলা হয়েছে অভিযোগ করে দোষীদের বিচারেরও দাবি জানান তারা। দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। আমাদের ছেলেদের হত্যা করছে, মামলা করছে, আসামিদের ছেড়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। আমরা কোনো বিচারের অগ্রগতি পাচ্ছি না। আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি, হয়তো আমাদের কথা শুনবো না, তো উনি পদত্যাগ করবে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গত 31 জুলাই এই মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। দীর্ঘদিন চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না দেশের একমাত্র বিশেষায়িত মনোরোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালের অনেক রোগী। চিকিৎসকদের মতে শুধু চিকিৎসাই নয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন, কর্মসংস্থান এবং পুনর্বাসন ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ এসব মানুষের জীবন অনেকটাই ছন্দহীন। নানা মানবিক সংকটে শুধু নিজেকেই নয়, হারিয়ে ফেলেছেন পরিবার আর সমাজের একান্ত আপনজনদের। আর তাই তো অনেকের কণ্ঠেই সঙ্গীতের মূর্ছনায় ভেসে আসে অপার্থিব জগতের কাব্যকথা। যখন আমার হবে মরণ, ভাসবে আমার শাপলার নয়ন। আবাসিক রোগীদের মধ্যেও অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসে হাসপাতালে। আমি এখানে এসেও অনেকবার অনেকজনের পায়ে ধরে হাতে ধরে ফোন দিচ্ছি আমার ফ্যামিলির কাছে। অনেকজন রিকোয়েস্ট রাখে, অনেকজন রিকোয়েস্ট রাখে না, তারা রাখে ফোন দেয়, আমার পুরো চেনেই না। মন ভালো গেছে, আমি দেখতে পারি নাই। এটি পাবনা মানসিক হাসপাতালের আউটডোর। চিকিৎসকের অপেক্ষায় থাকা এসব রোগীদের অনেকেই পুরাতন, যারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। এমনও রোগী আছেন যারা 5 থেকে 40 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন মানসিক রোগ। আমার মেয়েটা 15 বছর ধরে এই অসুস্থ, ওষুধ খাওয়াই কোনো ভালো হয় না,
ভালো হয় না, আসি এই যে কোনো পরিবর্তনই নাই। 5 বছর ধরে আমার মা এই হাসপাতালে থাকে। মনে করেন যে এখানে ওষুধ খেলে চিকিৎসাধীন থাকলে ভালো থাকে, এখান থেকে বাড়ি নিয়ে গেলে আবার যাতে হয়। দেশ বিদেশ থেকে এই জায়গায় আসা কত কষ্ট, কত মিন্নত, কিন্তু এটা কি আজীবনের মতো একবার ওষুধ খাইলে কি আজীবন ভালো হয়ে যায়? এরকম কোনো চিকিৎসা নাই বাংলাদেশে। চিকিৎসক ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি 430 জন রোগীর মধ্যে 84 জনই পুরাতন, যাদের মধ্যে 61 জন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। 23 জন রোগীর কোনো স্বজনের হদিস পাওয়া যাচ্ছে না, যাদের একজন অবস্থান করছেন প্রায় 30 বছর ধরে। এজন্য নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা, অনাদর, অবহেলা, কর্মসংস্থান এবং পুনর্বাসন সংকটকেই দায়ী করছেন চিকিৎসকরা। সোশ্যাল ইনভলভমেন্ট তাদের লাগবে, সামাজিক, পারিবারিক, রিলিজিয়াস, ধর্মীয়, সাংস্কৃতিক এই পরিমণ্ডলেও তাদের পার্টিসিপেশন আছে। এবং দেখা যাচ্ছে যে তারা মনে করছে অসুস্থ, তারা কাজ করছে না, কিন্তু এই অসুস্থতাকে বলা হচ্ছে একটু সুস্থ হলে রিহ্যাবিলিটেশনটা কিন্তু রোগ ভালো করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে। সম্ভাব্য পরিকল্পনা বা ডিপিপি সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা হয়তো আশা করি অচিরেই সেটা অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদনের জন্য দেওয়া হবে। তো সেই প্রকল্পের আওতায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে, লোকবল বাড়বে, মানসিক রোগের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং এই হাসপাতালকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার চেষ্টা করা হবে। হাসপাতালে রয়েছে নানা প্রতিকূলতা, রোগীদের নেই কোনো চিত্ত বিনোদন, প্রায় 65 বছরের পুরাতন এ জীর্ণ অবকাঠামোতে সুযোগ নেই আধুনিক চিকিৎসারও। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও নেটো অংশীদারদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে শান্তি চুক্তির জন্য দুপক্ষকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে 10 দিনের মধ্যে অগ্রগতি হবে। এই বৈঠকটি খুবই সফল হয়েছে বলেছেন নেটো মহাসচিব মার্ক রুট। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকায় মনোনয়ন জমার শেষ কাল, জাহাঙ্গীরনগরে সংগ্রহের সময় বাড়ল 2 দিন। জুলাই সনদ সংবিধানের উপরে নয় বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কিছু ধারা ও প্রস্তাবে আপত্তি, আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, জানিয়েছেন আইন উপদেষ্টা। নির্বাচনে সহযোগিতার জন্য $4 মিলিয়ন দেবে ইউরোপীয় ইউনিয়ন। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।